খেলা শেষে থিয়েরি অনরি বলছে যে তোমরা যদি মাদ্রিদের জার্সি আমার গায়ে চড়ায় দাও তাহলে হয়তো আমার টাক মাথায়ও চুল গজায় যাবে, কারণ কিছু না কিছু একটা তো আছেই মাদ্রিদের জার্সিতে। আর আমরা যদি চিন্তা করতে যাই এই খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত সিচুয়েশনগুলোর কথা, বা স্টেডিয়াম সোল্ড আউট হয় নাই, এর উপরে এই ম্যান সিটি এমন ম্যান সিটিও না যারা কিনা অনেক ভালো ফর্মে আছে, স্টিল মাদ্রিদ ব্যাকফুটে আছে। মাদ্রিদ ব্যাকফুটে আছে কি শুধুমাত্র তাদের প্লেয়ার আনএভেলেবিলিটি দিয়ে? জিনিসটা এরকম না। তাদের এমবাপ্পে নাই, জুড নাই, রদ্রিগো নাই, একটা বিশাল নাম্বার অফ প্লেয়ার্স নাই, তার উপর তাদের ফর্মটাও নাই। আরবালোয়া বলে আমরা দেখতেছিলাম যে 14-15 ম্যাচের মধ্যে তারা 4-5টা হেরে গেছে। জাবি আলোনসো হচ্ছে যে উইন রেশিও সেটা অলরেডি খারাপ। তারপর যদি এই সিটির সাথে হেরে আমরা ইউসিএল থেকে বাদ যাই, অফকোর্স আমরা স্যাকিংয়ের দিকেই যাওয়ার চিন্তা ভাবনা করব। এরকম সিচুয়েশন তো অফকোর্স ছিল। বাট আলটিমেটলি গতকাল রাতের বেলা আমরা যে বল দেখতে পারছি, আরবালোয়া বল, সেটা অলমোস্ট আমাকে কার্লো বলের কথা মনে করায় দেয়। আঞ্চলতি বলের মধ্যে আমরা যে ধরনের ফুটবল দেখি, যেখানে আমরা প্রেশার এন্ডিওর করে, যেখানে আমরা অফ দ্য বল এন্ডিওর করে প্রেশারগুলা পরবর্তীতে কাউন্টার করি, ভাই এইরকম একটা সিচুয়েশন আমরা গতকাল থ্রু আউট দ্য গেম দেখতে পারছি। ভাই মাদ্রিদের সিচুয়েশনটা এরকমই দাঁড়ায় যে যখন তুমি পড়াশোনা করে আসবা এমবাপ্পে নিয়ে, রদ্রিগো নিয়ে, ভিনিসিয়াস নিয়ে, তুমি পড়াশোনা করে আসবা গনজালো গার্সিয়া নিয়ে, এটা সেটা নিয়ে, তখন সামওয়ান লাইক থিয়াগো পিতার্স উইল হিট ইউ, যে কিনা মিডফিল্ডটা ডমিনেট করবে এগেইনস্ট বার্নার্ডো সিলভা, রদ্রিগো। ভাই তুমি চিন্তা করতে যাও এরকম একটা গেম, অফকোর্স উই আর গোইং টু টক অ্যাবাউট ফেদেরিকো ভালভার্দে। ভাই ফেদেরিকো ভালভার্দে গতকাল যেই ফুটবলটা খেলছে, দ্যাট ইজ টেস্টি, দ্যাট ইজ ডিলিশিয়াস। এই ধরনের ভাই ফেদেরিকো ভালভার্দের খেলা যদি তুমি দেখে থাকো, ইজ জাস্ট অ্যান অলরাউন্ডার যে কিনা লিটারেলি তোমার জন্য সব করতে পারে। আর সব যখন আমি বলতেছি, তার মানে সব কিছুই সে করতে পারে। সে তোমার জন্য ডিফেন্ড করবে, অ্যাটাক করবে, তোমার জন্য গোল করবে, গোল বাঁচাবেও, এমন কিছু নাই সে যে জিনিসটা করবে না। তুমি চিন্তা করতে চাও, সে শুরুতে হচ্ছে গিয়ে রাইট উইং, রাইট মিড পজিশনে খেলা স্টার্ট করছিল, যেখান থেকে সে হচ্ছে গিয়ে অ্যাডভান্স করার চেষ্টা করতেছিল, বল রিসিভ করতেছিল ট্রেন্টের সাথে, তারপর কাট ব্যাক করে ঢুকার চেষ্টা করতেছিল, কিছু কিছু মুভমেন্টস ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি জেরেমি ডোকু একটা পাগলা প্রেশারের উপর রাখছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে, যে কিনা মোরলেস খেই হারায় ফেলতেছিল এগেইনস্ট জেরেমি ডোকু। সে ড্রিবল পাস করে বের হয়ে যেতেছে, সে হচ্ছে গিয়ে ক্রসেস চালাইতেছে, লোয়ার ক্রসেস চালাইতেছে। তখন আমরা দেখতে পাচ্ছি যে এই রাইট উইং রাইট মিড পজিশন থেকে ফেদেরিকো ভালভার্দে ইনভার্টেড হয়ে একটা 5 ম্যান ব্যাক ক্রিয়েট করে ফেলছে, যাতে সে হচ্ছে গিয়ে ট্রেন্টকে সাপোর্ট দিতে পারে। এবং থ্রু আউট দ্য গেম সে এই সাপোর্টটা ট্রেন্টকে দিয়ে গেছে, এবং তার অনেক ইন্টারসেপশনস আছে, অনেক ক্লিয়ারেন্স আছে, যেগুলো তার ডিফেন্সিভ অ্যাবিলিটিটা এই গেমের মধ্যে শো করছে, তার ইম্পর্টেন্সটা দেখাইছে। এর উপরে সে এই গেমের মধ্যে ডুয়েল জিতছে 8টা কি 9টা। মানে বুঝতে পারতেছি যে আচ্ছা ঠিক আছে, একটা প্লেয়ার রাইট মিড খেলতেছিল, সে রাইট ব্যাক, একটা রাইট উইং ব্যাক হিসেবেও কাজ করতেছিল। তারপর তুমি যখন তার গোলের ক্যাটালগটা দেখতে যাবা, ভাই তুমি ফার্স্ট গোলে দেখতে পারবা যে সে কোর্তোয়ার একটা লং থেকে ফার্স্ট টাচে নিকো রাইলিকে বিট করছে, তারপর সেকেন্ড টাচে সে হচ্ছে গিয়ে ডোনারুমাকে বিট করছে, দেন একটা গোল স্কোর করছে। সেকেন্ড গোলের বেলায় তুমি দেখতে যাবা যে সে রাইট উইং পজিশনটা থেকে লেফট উইং পজিশনে গেছে জাস্ট টু কম্বাইন উইথ ভিনিসিয়াস জুনিয়র, বিকজ দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট এই কম্বিনেশনটা। এবং সে অফ দ্য বল মুভমেন্টে একটা থ্রু বের করছে ভিনিসিয়াস, সেখান থেকে সে একটা গোল স্কোর করছে। থার্ড গোলের মধ্যে তুমি দেখতে যাবা ব্রাহিম দিয়াজ যেই চিপটা করছে, সেটা অফ দ্য বল মুভমেন্টে হি জাস্ট ওয়েন্ট হেড লাইক আ স্ট্রাইকার, যে কিনা ধরো যে 20-25 বছর ধরে স্ট্রাইকার হিসেবে খেলতেছে, এবং বলটা সে গোয়ের উপর দিয়ে একটা ভলি চালাইছে, অ্যান্ড দ্যাট ওয়াজ সামথিং আই ওয়াজ নট এক্সপেক্টিং। ভাই একটা প্লেয়ার যদি তোমার জন্য এত কিছু করে ফেলতে পারে, মানে তোমার জন্য যে কোনো কিছুর সলিউশন, এবং ফেদেরিকো ভালভার্দে ইজ দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার, যে কিনা গতকাল যেই পারফরমেন্সটা দিছে এটা ইউসিএল হিস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট কমপ্লিট পারফরমেন্স, ডিফেন্সিভলি, অ্যাটাকিংলি, ওভারঅল। বাট ইজ দ্য অনলি প্লেয়ার যে কিনা অ্যাপ্রিসিয়েশন পাবে না। ভাই থিয়াগো পিতার্স, ভাই একটা প্লেয়ার 18 বছর বয়স, ইউসিএলে ফার্স্ট স্টার্ট, ইউসিএলে ফার্স্ট প্রপার গেম, যেখানে সে রদ্রিগো, বার্নার্ডো সিলভা, নিকো রাইলি এরকম ফিজিক্যাল প্লেয়ারদের এগেইনস্টে হি ডমিনেটেড দ্য গেম। সে যে টেম্পো কন্ট্রোল করছে, আই সি আনাদার গ্যালাকটিকো ভাই, যেটা কিনা আমাদের একাডেমি থেকেই আসতেছে, লা ফ্যাব্রিকা থেকেই উঠে আসতেছে, একটা প্রপার প্লেয়ার যে কিনা থ্রু আউট দ্য গেমের মধ্যে ভাই তার যদি হিটম্যাপ তুমি চেক করতে যাও, হি ইজ মুভিং অ্যারাউন্ড। যখন যখন আমাদের ফুলব্যাকরা উপরে উঠতেছে, হি ইজ মুভিং অ্যারাউন্ড টু টেক দ্য বল, সে মাঝখানে মধ্যে মুভমেন্ট করতেছে যাতে নিচে থেকে বল নিয়ে হচ্ছে গিয়ে ঘুরাইতে পারে। এরকম একটা মিস টাইম গেছে যখন সে হচ্ছে গিয়ে একটা মিস্টেক করে ফেলছিল থিবো কর্তোয়া থেকে বলটা নিয়ে, তারপরও থিবো কর্তোয়া সেই জিনিসটা হচ্ছে
করছে, সেভ দিয়ে ফেলছে, বাট আলটিমেটলি ও যেই ধরনের সিমটমস দেখাইছে টু গ্রো, দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট টু সি, দ্যাট ইজ হোয়াট উই এক্সপেক্ট ফর দিস ক্লাব। আমি যদি অন্য কোনো প্লেয়ারের কথা বলতে যাই, অফকোর্স ভিনিসিয়াস জুনিয়র ভাই পেনাল্টিটা মিস করছে, বাট থ্রু আউট দ্য গেম সে যেই ধরনের কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করছে, আমি বলবো দ্যাট ইজ অ্যাপ্রিসিয়েটেবল। চ্যাম্পিয়ন্স লিগের অল টাইম টপ অ্যাসিস্ট প্রোভাইডারের মধ্যে চলে যাওয়াটা ইজ নট ইজি, সো ভেরি বিগ হেডস আপ ফর দ্য প্লেয়ার, কোনো ধরনের চাপ নেই। কিন্তু যেই প্লেয়ারটা এই গেমের মধ্যে সবার মন কেড়ে নিচ্ছে, দ্যাটস ফার্লন মেন্ডি। ভাই ফার্লন মেন্ডি লিটারেলি ওদের যে রাইট সাইডটা, রাইট অ্যাটাকিং সাইডটা, সেটা লক করে দিছে, ব্লক করে দিছে, একদম ফোনের মধ্যে মেসেঞ্জারে ব্লক করে দিছে যে এখান দিয়ে আমাকে ফোন দেওয়া যাবে না, এখান দিয়ে আমাকে গুতাগুতি করা যাবে না। না হলে ফার্লন মেন্ডি যেই ধরনের ফুটবল খেলতেছিল, সে লিটারেলি হি ওয়াজ নোওয়্যার, বাট ওয়েন দ্য চ্যাম্পিয়ন্স লিগ অ্যারাইভড, ও খেলতে নামছে সিটির এগেইনস্টে অ্যান্ড হি লকড দ্যাট সাইড, যেখান দিয়ে ধরো যে সেমেনিও উঠতেছিল, সেমেনিওকেও কাভার করছে, এর পাশাপাশি ও রাইট উইং পজিশনটাকেও যথেষ্ট হোল্ডে রাখছে যাতে এই সাইড দিয়ে কোনো ধরনের অ্যাটাক ঢুকতে না পারে। ট্রেন্ট এই গেমের মধ্যে ডিফেন্সিভলি অনেক ভালো সাপোর্ট না দিলেও ওর ইনভলভমেন্ট আরও ম্যাচিওর হয়েছে ইন টার্মস অফ মাদ্রিদ। বাট আদার দেন দ্যাট, এই গেমের মধ্যে কোনো একটা প্লেয়ারকে যদি তুমি আর মাথায় তুলে নাচা লাগে, যদি জাস্ট মাথায় তুলে নাচা লাগে, অফকোর্স দ্যাট হ্যাজ টু বি থিবো কর্তোয়া। ভাই থিবো কর্তোয়া এমন একটা প্লেয়ার যে কিনা ওই পজিশনে চলে গেছে, মানে যে একটা অল টাইমার আছে না, যে মেসি, রোনালদো, তারপর তুমি চিন্তা করবা টোনি ক্রুজ, লুকা মডরিচ, মাদ্রিদের জন্য থিবো কর্তোয়া ইজ অ্যান অল টাইমার। হি ইজ অলং উইথ ইকার ক্যাসিয়াস। সেন্ট ইকার স্প্যানিশ ওয়ার্ল্ড কাপ জিতছে, মাদ্রিদের ক্যাপ্টেন ছিল, আই গেট অল অফ দিস, কিন্তু থিবো কর্তোয়া যে সার্ভিস দিয়ে যেতেছে ভাই, আই ডোন্ট সি এনি আদার কিপার এত কনসিস্টেন্টলি এইরকম নিজের ক্লাবের জন্য করতে পারে। থিবো কর্তোয়ার একটা মূর্তি বানায়, হাতের মূর্তি বানায়, বারের মধ্যে ঝুলাই দাও ভাই, কারণ এই জিনিস মানে এইরকম প্লেয়ার তুমি আর পাবা না। মানে আই ডোন্ট নো যে মাদ্রিদ অ্যাকচুয়ালি থিবো কর্তোয়ার পরে কোন কিপারের দিকে যাবে, বাট আলটিমেটলি আমরা যদি একটু গেমটা নিয়ে কথাবার্তা বলতে চাই যে ভাই গেমটা আসলে এত ইজি ছিল নাকি কোনো প্রবলেম হয়েছে ম্যান সিটির জন্য, আসলে প্রবলেমটা কি? ভাই ম্যান সিটি এই গেমটা স্টার্ট করছে হচ্ছে গিয়ে 4-1-3-2 ফরমেশনে বা 4-2-3-1 ফরমেশনে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওদের ব্যাকলাইনের সামনে দুইটা মিডফিল্ডার আমি কাউন্ট করতে চাই, বার্নার্ডো সিলভা এবং রদ্রি। এর উপরে আমি দেখতে পাচ্ছি সাভিনো খেলতেছে, সাভিনোর সাথে হচ্ছে গিয়ে সিমেনিও আছে, ডোকু আছে এবং হালান্ড আছে। ভাই পেপ গার্দিওলা যখন চারটা প্রপার সেমেনিও, ডোকু, হালান্ড চারটা অ্যাটাকারের সাথে খেলতে নামছে, তখন বুঝতে হবে যে মিডফিল্ডে একটু হইলেও গ্যাপ আছে এবং দে উইল ট্রাই টু ইউজ দ্য উইথ। এখন মাদ্রিদ তো এই জিনিসটাই কাজে লাগাবে যে আচ্ছা ঠিক আছে, সিটি যদি উইথ কাভার আপ করতে চায় আমি 5 ম্যান ব্যাক বানায় ফেলাবো, যে জিনিসটা তারা করছে। এবং 5 ম্যান ব্যাক বানানোর সাথে সাথে এভরি টাইম দে ওন দ্য বল, ওরা হচ্ছে কুইক কাউন্টারে যাওয়ার চেষ্টা করছে প্রেসটা ইনডিওর করে। এখন কুইক কাউন্টারে যাওয়াটা তাদের জন্য আরও ফিজিবল হয়ে গেছে, কারণ দেয়ার ইজ নো মিডফিল্ড সাপোর্ট যেটা কিনা অ্যাকচুয়ালি মাদ্রিদের মিডফিল্ডকে থামাবে। যেখানে মাদ্রিদ খেলতেছে ধরো যে 5টা মিডফিল্ডার নিয়ে, ফেদেরিকো ভালভার্দে থেকে শুরু করে ফেদেরিকো, আর্দা, থিয়াগো পিতার, চুয়ামেনি, মানে এভরি ওয়ান ওয়াজ দেয়ার। তো ওভারঅল চিন্তা করতে গেলে যে মাদ্রিদের জন্য এই মিডফিল্ডে এই ব্যাটেলটা জিতাটা সুবিধা হয়েছে। এর উপরে যদি আমি চিন্তা করতে যাই যে এই জন্যই হচ্ছে তিজানি রেইন্ডার্সকে ধরো যে ইসেকে স্যাভিনিওকে বসায় নিয়ে আসা হয়েছে যাতে একটা মিডফিল্ডে বডি বাড়ে, কিন্তু মাদ্রিদ দেখা গেছে ততক্ষণের মধ্যে গেমটা ডেট করে ফেলছে। মাদ্রিদ গেমটা আরও সুন্দর মতো ডেট করে ফেলতে পারতো যদি ভিনিসিয়াস জুনিয়র ওই পেনাল্টিটা স্কোর করতে পারতো, তাহলে ফিরতি লেগে ইতিহাদে আমরা প্রেশারটা আরও কম খাইতাম। কারণ আলটিমেটলি চ্যাম্পিয়ন্স লিগে ইসের জন্য, সিটির জন্য 4 গোল করা ইজ নট আ হার্ড জব। তারা এটা করতেই পারে, তারা এটা করছে, কিন্তু 4 গোল এগেইনস্ট মাদ্রিদ কোনো গোল করবে না, দ্যাট ইজ সামথিং ভেরি ডিফিকাল্ট। মাদ্রিদ যদি 4 গোল খায়ও, ইতিহাদে মাদ্রিদ অ্যাটলিস্ট 1-2 গোল করবে, যেটা কিনা মাদ্রিদের জন্য বেনিফিশিয়াল হবে। চ্যাম্পিয়ন্স লিগে আরও কিছু গেম হয়েছে যেগুলো মজা ছিল ভাই, ভালোই মজা ছিল, ওগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো অফকোর্স। কিন্তু তোমার কেমন লাগছে এই গেমটা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও, এবং আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।